সোশ্যাল মিডিয়া কেন চালায় না? মূল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সারিকাকে একদমই ডিসঅ্যাপিয়ার করে ফেলা। পরিচালক রায়হান রাফি শুটিং এর সময় আসলে কেমন, রাগী, রেগে যান নাকি বোঝান? ভুল জায়গায় নক করছিল, মানে ডিরেক্টলি, যেহেতু আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, সো যাকে নক করছিল ওটা অ্যাকচুয়ালি আমি না। আপনার ছবি ব্যবহার করে কিন্তু আসলে ভেরিফাইড অ্যাকাউন্টও আছে। তো আমি এটা নিয়ে অনেকবার কমপ্লেন করেছি ক্রাইম ব্রাঞ্চেও, যারা যারা এই কাজগুলো করছে তাদের আসলে এ ধরনের কাজে থেকে বিরত থাকা উচিত। হাজবেন্ডকে আপনি আপনি করে বলেন, আমরা শুনেছি তিনিও আপনাকে আপনি আপনি করে বলেন। দুজনের ভিতরে কেমিস্ট্রিটা নেই। ছোটবেলায় নাকি আপনি পাইলট হতে চেয়েছিলেন। রাইট। হানিফ সংকেত আপনার ভীষণ প্রিয়, সেটা কেন? তখন নিজেও স্কুলে পড়ি, আমি নিজেও খুব বেশি কিছু যে বুঝি ব্যাপারটা কিন্তু তা না। ওয়েলকাম টু দ্য টক রুম। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে আজকের বিশেষ নতুন পর্বে। আজকের বিশেষ পর্বে অবশ্যই বিশেষ একজন মানুষ আছে এবং সেই মানুষটাকে আপনারা সবাই চেনেন, তার কোনো পরিচয় নতুন করে করিয়ে দিতে হবে না। তার হাসির মায়ায় কুপকাত হয়েছিলেন লাখো তরুণ সেই 2006 সালে। তারপর থেকেই বিজ্ঞাপন, নাটক, নানান জায়গায় তিনি নিজের দক্ষতা দেখিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মেও তার পদচারণা, এবং যখনই আসছেন মাতোয়ারা করে দিচ্ছেন, মায়ায় ভরিয়ে দিচ্ছেন পুরো দেশবাসীকে। বুঝতেই পারছেন কাকে ডেকে এনেছি। মায়া চরিত্রের মূল যেই মানুষটা, সেই মানুষটাই আমার সাথে আছেন, মায়া অর্থাৎ সারিকা সাবরিন। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভীষণ ভালো আছি। মায়ার জাদু ইতিমধ্যেই ছড়িয়েছে, আমি জানি 30 অক্টোবর বিঞ্জে মুক্তি পেয়ে গেছে। মায়া আসলে কেমন চলছে, কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, রেসপন্স সো ফার ভেরি গুড, ভেরি নাইস। এবং 30 সেপ্টেম্বর তো ওটিটি প্ল্যাটফর্মে বিঞ্জে অলরেডি রিলিজড হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা একটা প্রিমিয়ার শো অর্গানাইজ করেছিলাম, সেটা SKS-এ লিলি প্রেজেন্স ছিল। তো ওখানে হচ্ছে লাইভ সবার রেসপন্সটা আসলে দেখা যায়, বড় পর্দায় দেখার অনুভূতিটা ডিফারেন্ট। এবং শটের সময় যারা যারা ওখানে উপস্থিত ছিলেন বেশ গুণীমানী ব্যক্তিরা ছিলেন, আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টরস, জার্নালিস্ট, অ্যাক্টার্স। সো তাদের যখন লাইভ রেসপন্স পেলাম এবং যখন হাততালি দিচ্ছে সবাই এবং শো শেষ হওয়ার পরে সবাই এসে তাদের রেসপন্স বলছিল, ওই মুহূর্তটা আসলে অনেক স্পেশাল। রবিউল আলম রবির সাথে আপনার একটা কাজ হয়েছে কিছুদিন আগে এবং তারপরে একটা গ্যাপ, এবং এখন শুরু হলো মায়া। এই মায়া চরিত্রের জন্য কি একটা প্রস্তুতি চলছিল? অবশ্যই, এবং আমরা শুটিংয়ের প্রায় 1-1.5 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। ফার্স্টের দিকে তো আমরা যখন আসলে জানলাম যে আমি মায়া করছি, এরপর থেকে স্ক্রিপ্ট রিডিং, রিহার্সাল, ক্যারেক্টারাইজেশন সেট করা, লুক টেস্ট, সব কিছুর জন্য লম্বা সময় থাকে। এবং ওটিটির প্লাস পয়েন্ট আসলে এখানেই যে আমরা কাজে মানে শুটিংয়ে যাওয়ার আগে বেশ একটা সময় পাওয়া যায় নিজেকে প্রস্তুত করার জন্য। সেই ক্ষেত্রে একটু জানতে চাই, গল্পটা রায়হান রাফি কখন আপনাকে কিভাবে কমিউনিকেট করলেন যে মায়া করতে হবে, সেই দিনের ঘটনাটা কিরকম? আচ্ছা, রাফির কাজ তো সবাই আমরা দেখেছি এবং আমিও দেখেছিলাম, ওর মুভি আমি হলে যেয়ে দেখেছিলাম সুরঙ্গ, এর আগে, এটা তুফান রিলিজ হওয়ার আগের ঘটনা। সো তখন আমি দেখেছি, তখন থেকে ওর কাজ আমার ভীষণ ভালো লেগেছে। তো সেলিব্রিটি ক্রিকেট লিগ একটা টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমিও খেলছিলাম এবং রাফির টিমও খেলছিল। ওখানে আমাদের দেখা হয়। তো দেখার পরেও আমাকে বললো যে আমি অনেকদিন ধরে আসলে খুঁজছিলাম একটা কাজের জন্য, কিন্তু আসলে সামহাও রিচ করতে পারছিলাম না। মানে আমার সঙ্গে দেখার পরে বললো, এবং যার কাছে নাম্বার চাচ্ছিল নাম্বার নাকি পাচ্ছিল না এবং ভুল জায়গায় নক করছিল, মানে ডিরেক্টলি, যেহেতু আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই, সো যাকে নক করছিল ওটা অ্যাকচুয়ালি আমি না। সো পরে ফাইনালি নাম্বার নিল এবং পরবর্তীতে আমাকে বললো যে অফিসে আসতে এবং একটা কাজের জন্য। তো যাবার পরে আমাকে, আমি যখন ফার্স্ট গল্পটা শুনলাম তখনই আসলে গল্পটা ভীষণ ভালো লেগে যায়, কারণ এমন একটা প্রেক্ষাপট নিয়ে আসলে গল্পটা, এটা আমাদের এই সময়ের জন্য আসলে খুবই প্রয়োজনীয়। তো তখন